গতকালকে আপনারা জানেন চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে, মানে ওই কালীঘাটের তৃণমূলকে ছেড়ে ঋতব্রতর তৃণমূলে যোগ দিয়েছে, যেটাকে বলা হয় এখন ভালো তৃণমূল, মানে চোর হলেও জাত ভালো সেরকম ভালো তৃণমূলে তিনি যোগ দিয়েছেন। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন সেই সময় যে বাজেট তৈরি হতো সেই বাজেটের ব্যাপারে উনি অর্থমন্ত্রী থেকেও কিছু জানতেন না। বাজেট তৈরি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাজেট পেশ করার আগের মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্যকে সেটা শুধুমাত্র পেশ করার জন্য, বিধানসভাতে সেই বাজেট পেশ করার জন্য দেয়া হতো। অর্থমন্ত্রীর সঙ্গে মানে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কোনো রকম নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো আলোচনা করতেন না। কি বাজেট হবে, বাজেটে কি কি থাকবে, কি কি বিষয় থাকবে না, সেই সমস্ত বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে যে আলোচনা করা দরকার সেই আলোচনা করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বাজেট তৈরি করতেন, সেই বাজেট শুধুমাত্র চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভাতে পেশ করতেন। এই অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য আজকে করেছেন। আমি এই বিষয়ে বলতে চাই, এতদিন কেন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেননি? এতদিন তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, যখন আপনি অর্থমন্ত্রী ছিলেন, তখন কেন মুখ খোলেননি? তখন কেন একবারও বলেননি যে আমি অর্থমন্ত্রী অথচ আমি জানি না বাজেটের ব্যাপারে? তখন তো এই বিষয়ে একটাও কথা বলেননি। তখন তো তৃণমূল কংগ্রেসের সমস্ত সুখ সুবিধা ভোগ করেছেন, আইন প্রতিমন্ত্রী থেকে শুরু করে, ভূমি সংস্কার প্রতিমন্ত্রী থেকে শুরু করে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে শুরু করে, অর্থমন্ত্রী, পুণ্যমন্ত্রী, স্বাধীন মন্ত্রী, সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন, ভোগ করেছেন। কার্নিভালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ধেই ধেই করে নেচেছেন। তখন মনে হয়নি যে আপনি অর্থমন্ত্রী অথচ বাজেট সম্পর্কে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলছে না? আরে এটা তো গোটা রাজ্যের মানুষ জানতো যে তৃণমূলে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূল দলটাই চালাতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই সমস্ত সিদ্ধান্ত নিতেন। আর যারা মন্ত্রীরা ছিলেন ক্যাবিনেটে, সেটা পূর্ণমন্ত্রী হোক বা প্রতিমন্ত্রী, তারা কোনো কাজে আসতেন না। তাদের কাজ ছিল শুধুমাত্র তোলাবাজি করা, যেরকম আপনার ছেলে করতো, সৌরভ বসু করতো। 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু কিভাবে 2021 পৌরসভা নির্বাচনে জিতেছে সেটা তো আমি খুব ভালো করে জানি। রাজর্ষি লাহেরি বিজেপির যিনি প্রার্থী ছিলেন 86 নম্বর ওয়ার্ডে, সৌরভের প্রতিপক্ষ ছিলেন, তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, রাস্তায় ফেলে পিটিয়েছে নির্মমভাবে, নৃশংসভাবে। এই চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু রাস্তায় ফেলে মেরেছে রাজর্ষি লাহিড়িকে। রাজর্ষিকে আপনারা অনেকেই চেনেন। সেই সময় আমি রাজর্ষি লাহিড়ির হয়ে প্রচার করছিলাম, তার বাড়িতে থেকে প্রচার করছিলাম। সবটা আমি খুব ভালো করে দেখেছি, কাছ থেকে জেনেছি কিভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে ছাপ্পা মেরে পৌরসভা নির্বাচনে জিতে কাউন্সিলর হয়েছিল। এলাকায় কোথা থেকে তোলাবাজি করে, কাদের থেকে তোলাবাজি করে, কতজন গুন্ডা বাহিনী রয়েছে সৌরভ বসুর, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলের। আজকে আপনি সাধু সাজছেন। আজকে যেই তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নেই, সেই আপনার মনে হচ্ছে যে আপনি অর্থমন্ত্রী ছিলেন শুধুমাত্র ল্যাম্পপোস্ট হিসাবে। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানাতো না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন যে আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলি। উনি তো আলোচনা করতেন না। বাকি যারা মন্ত্রী ছিলেন, তৃণমূলের যারা বাকি নেতা ছিলেন, সিনিয়র লিডার ছিলেন, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করতেন না। যেটা মনে হতো, যখন যেটা মনে হতো তিনি তখন সেটাই করতেন। 2021 পর থেকে যা কিছু করতেন আইপ্যাকের সঙ্গে আলোচনা করে করতেন, প্রতীক জৈনের সঙ্গে আলোচনা করে করতেন, তার আগে প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা করে করতেন। পিসি আর ভাইপো, তার বাইরে তো তৃণমূল কংগ্রেসে কিছুই ছিল না। আপনারা তোলাবাজি করতেন। সৌরভ শিকদারের কাছে কিভাবে হেরেছেন, কেন হেরেছেন, সবটাই তো বাংলার মানুষ জানে। নতুন করে বলার কিচ্ছু নেই। আজকে আপনার মনে হচ্ছে যে আপনি তৃণমূলে থেকে সম্মান পাননি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বিশ্বাস করছে না। আমি তৃণমূল কংগ্রেসের ঘোর বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করি, কঠিন সমালোচনা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পছন্দ করি না, তৃণমূল কংগ্রেসকে আমি পছন্দ করি না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, যারা আজকে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, যারা দলের সাথে বেইমানি করছেন সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, সমস্ত লাভ নিয়ে, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন।
আজকে তৃণমূল কংগ্রেস যেই ক্ষমতা থেকে সরে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। ক্ষমতা ছাড়া আপনারা টিকতে পারেন না। আজকে ভাবছেন ভালো তৃণমূলের নাম লেখালে, মানে চোর হলেও জাত ভালো, সেই ভালো তৃণমূলের নাম লেখালে আপনারা পার পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন। কেউ ছাড় পাবে না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে যা কিছু দেখছেন দল ভাঙাভাঙির খেলা, এটা শুধুমাত্র তৃণমূলকে ভাঙার জন্য। যারা ভাবছেন, যেসব নেতারা ভাবছেন যে তৃণমূলকে ভেঙে দিয়েছি বলে আমরা পার পেয়ে গেছি, বিজেপি আমাদের কিছু করবে না, বিজেপি সরকার আমাদের কিছু করবে না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এরা কোনো দলের হয় না, এদের কোনো আদর্শ নেই, এদের কোনো নীতি নেই, এদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এটা একেবারে সত্যি কথা। তৃণমূলের টিকিট ছাড়া না তো চন্দ্রিমা ভট্টাচার্য, না তো ঋতব্রত, যারা যারা রয়েছে, ববি হাকিম, ফিরাদ হাকিম, কারোর জিতার কোনো ক্ষমতা নেই। যদি আপনারা এতই বড় নেতা হয়ে থাকেন তাহলে নির্দলে দাঁড়িয়ে জিতে আসুন, তারপরে বুঝবো আপনারা অনেক বড় নেতা, আপনাদের প্রভাব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ছাড়া, তৃণমূলের প্রতীক ছাড়া আপনাদের বাংলার মানুষ একটা ভোটও দিত না, এটা আপনারা খুব ভালো করে জানেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। বিজেপি যদি আপনাদেরকে দলে নেয়, বিজেপি যদি আপনাদেরকে দলে না নিলেও, বিজেপি যদি আপনাদেরকে ছেড়ে দেয়, আপনাদেরকে ক্ষমা করে দেয়, কালকে সুযোগ পেলে যখন বিজেপির একটু খারাপ সময় আসবে, আপনারাই সবার প্রথমে বিজেপির পেছনে ছুরি মারবেন। সবার প্রথমে আপনারা বিজেপিকে শেষ করবেন, বিজেপিকে শেষ করার চক্রান্ত করবেন। এটা কি বিজেপি নেতারা খুব ভালো করে জানে না? এটা কি অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা খুব ভালো করে জানে না? সবাই ভালো করে জানে। আপনাদের এক এক করে এরপরে ব্যবস্থা নেওয়া শুরু হবে। এখন আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে, ওই কাটা দিয়ে কাটা তোলার যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির শিকার আপনারা। আপনারা কেউ মনে করবেন না যে আপনারা বেঁচে গেছেন। যে পাপ আপনারা করেছেন, যে দুর্নীতি চুরি আপনারা করেছেন, যে অপরাধ আপনারা করেছেন, তার কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। বিজেপি আপনাদের কাউকেই ক্ষমা করবে না। আমিও বিজেপি কর্মী সমর্থকদেরকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, একেবারে দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে ইনফরমেশন আছে বলেই তো বলছি, নালে এত জোর গলায় আমি বলতাম না। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা এটা খুব ভালো করেই জানেন, কোনো তথ্য ইনফরমেশন ছাড়া আমি কোনো কথা বলি না। হাওয়াতে আমি কোনো কথা বলি না। যেই বিষয়ে আমার কোনো নলেজ নেই, যেই বিষয়টা আমি জানি না, সেই বিষয় নিয়ে আমি কথাই বলবো না, সেই বিষয় নিয়ে আমি মুখই খুলবো না। আমি পুরো জেনেই বলছি, এদের অবস্থা খুব ভয়ঙ্কর হবে। এরা কেউ ছাড় পাবে না। এক এক করে, এক এক করে, ওই একটা একটা করে লাঠি ভাঙতে হয় যেভাবে, একবারে ভাঙতে গেলে তো মুশকিল, অসুবিধা হয়ে যাবে। একটা একটা করে লাঠি ভাঙা হবে, একটা একটা করে। সব তৃণমূলের ভালো নেতা যারা এখন ওই চোর হলেও জাত ভালো দলে নাম লিখিয়েছেন, তাদের সবাইকে ভাঙা হবে। কেউ রেহাই পাবেন না, কেউ ছাড় পাবেন না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনি যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।